সরকার হিসাবে এবং প্রতিটা মন্ত্রণালয় হিসাবে তারা নিজেরা একটা খতিয়ান তৈরি করবেন। তারা কি চেষ্টা করেছিলেন, কতদূর অর্জন করতে পারলেন, কেন পারলেন, অ্যা কোনগুলো অর্জন করতে পারলেন না, কেন পারলেন না? তার একটা সুস্পষ্ট খতিয়ান যদি থাকে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সিগন্যাল তৈরি করবে। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি ব্র্যাকের চেয়ারপারসন এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। মিস্টার রহমান, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আমরা একটু যদি জানতে চাই যে কয়েকদিন পর নির্বাচন, 2 সপ্তাহ কম সময়ের পর নির্বাচন, কি মনে হচ্ছে দেশের অর্থনীতি কোন পর্যায়ে আছে? অর্থনীতির যে অবস্থা আমরা দেখি, নানা ধরনের সূচকগুলো যদি দেখি আরকি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ, আপনার আ বিভিন্ন ইন্ডাস্ট্রির সেক্টরের যে বিষয়গুলো দেখি, এই সূচকদের দৃষ্টিকোণ থেকে বেশ এক ধরনের কঠিন অবস্থার মধ্যেই আছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটা শক্তি হচ্ছে যে উদ্যমী মানসিকতা। শত প্রতিকূলতার মধ্যেও সেই ক ওয়ার্কার্স হোক অথবা এন্টারপ্রেনিউরস হোক অথবা কনজিউমার্স হোক, তারা কিন্তু সবাই আপনার এক ধরনের কিছুতেই হার মানব না, এই মানসিকতা। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু এই মুহূর্তে আমি যতদূর জানি যে বিনিয়োগ ইত্যাদি খুবই অস্থবির অবস্থায় আছে। নির্বাচনের এই প্রক্রিয়াটা অতিক্রম হলে এবং অর্থনীতির যে এই কঠিন অবস্থার আরেকটি যে ফ্যাক্টর কাজ করছে, সেটা হচ্ছে এক ধরনের সার্বিক অনিশ্চয়তা। তো আশা করি যে আপনার নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের, সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই অনিশ্চয়তার মাত্রাটা কমবে এবং এই মাত্রাটা কমলে সেটা বিনিয়োগকারী হোক অথবা সাধারণ উদ্যোক্তা হোক, সার্বিকভাবে অন্যরা হয়তো তাহলে এই যে এক ধরনের হাত গুটিয়ে বসিয়ে থাকা, সেখান থেকে হয়তো সরে আসবে, উদ্যোগে। অন্তর্বর্তীকালীন সরকারের তো মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। এখন শুরু হয়েছে একটা হিসেব নিকাশ। প্রাপ্তি আর অপ্রাপ্তির সমীকরণটা কি মানুষ মেলাচ্ছে? আপনার দৃষ্টিতে কেমন? এই হিসাব নিকাশটা হওয়াটা খুব জরুরি এবং আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার, সরকার হিসাবে এবং প্রতিটা মন্ত্রণালয় হিসাবে তারা নিজেরা একটা খতিয়ান তৈরি করবেন। তারা কি চেষ্টা করেছিলেন, কতদূর অর্জন করতে পারলেন, কেন পারলেন, কোনগুলো অর্জন করতে পারলেন না, কেন পারলেন না? তার একটা সুস্পষ্ট খতিয়ান যদি থাকে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সিগন্যাল তৈরি করবে যে জবাবদিহিতার যে একটা প্রয়োজন আছে। কারণ ক্ষমতা তো অ্যাকচুয়ালি চিরস্থায়ী নয় এবং ক্ষমতা কারো ব্যক্তিগত বিষয় নয়। ক্ষমতায়, বিশেষ করে নির্বাচন যখন হতে যাচ্ছে, এই মেসেজটা সমাজের মধ্যে অত্যন্ত জরুরি যে ক্ষমতা সবসময় জবাবদিহিতার মুখী হতে হবে। এই উপলব্ধিটা থাকা দরকার। তো আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার তারও স্ব-উদ্যোগে তারা কি চেষ্টা করেছিলেন, কদ্দূর একটা প্রবণতা আমাদের থাকে যে ওই যেটা বলা যায় যে আপনার বিশ্লেষণ না করে, সঠিক তথ্যগুলো সার্বিক না করে একটা ডিফেন্সিভ ব্যাখ্যা দেওয়া, অন্যকে দোষ দেওয়া অথবা অতিমাত্রায় অর্জনের কথা বলা। তো আমি বলব যে একটা সুষ্ঠু এবং তথ্যভিত্তিক একটা খতিয়ান দরকার এবং মানুষ জাজ করবে। সেই ব্যাপারে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারেরও সেই সৎসাহস নিয়েই বিদায় নিতে হবে যে তারা চেষ্টা করেছিলেন, তারা এখন মানুষ পূর্ণাঙ্গভাবে বিচার করুক। তারা কতদূর পেরেছেন, কতদূর পারেন নাই, কি ব্যাখ্যা আছে সেগুলো বোঝা দরকার। নতুন বন্দোবস্ত এই শব্দটা খুব পপুলার হয়ে গিয়েছিল। জনশ্রুতি বেড়েছিল শব্দটার। এই নতুন বন্দোবস্তের মধ্যে অর্থনীতিবিদ হিসেবে আপনি কি পেলেন? না, এই ধরনের শব্দের প্রতি আমার খুব একটা আকর্ষণ নেই। যে আপনি বললেন না যে পপুলার হলো, এগুলো কিন্তু একই সময় এসছে। সেই আমরা যে এক ধরনের আমাদের ধারণাগত যে আছে, ধারণাগত এক ধরনের ডিপেন্ডেন্স, এই যে আমরা এগুলোও কিন্তু এসছে এক ধরনের পশ্চিমা জগতের একাডেমিক ওয়ার্ল্ড থেকে। এটা এক ধরনের আমি বলি যে এই শব্দের প্রতি অতিমোহ, এই শব্দটা অনেক তো
আপনারা বলছেন, আপনি যে প্রশ্ন করছেন তার থেকে বোঝা যাচ্ছে যে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো আমি মনে করি এই যে এই ধরনের শব্দের বিয়ন্ডে যেতে হবে। যারা এই শব্দটা খুব চালু করেছেন তাদের উপরই একটা দায়িত্ব আছে যে একটু বোঝাবার জন্য কি হলো, কোথায় নতুন বন্দোবস্ত বলতে কি, কি বুঝিয়েছেন সেটা একটা কথা, কিন্তু কি অর্জন হলো সেটা একটা বিষয়। আমি মনে করি যে যেটা একটা খুবই মোটা দাগে বলা যেতে পারে যে আমাদের বড় ধরনের আকাঙ্ক্ষা যে জুলাই ২৪-এর পরিবর্তন, শহীদদের আত্মদানের মাধ্যমে যে পরিবর্তন হলো একটা, সেখানে যেই আকাশচুম্বী একটা আকাঙ্ক্ষা ছিল সেটা অ্যাকচুয়ালি অর্জন হয়নি, সেটা মোটামুটি আমরা মোটা দাগে বলতে পারি। হয়তো বাস্তবতাগুলো খুব কঠিন ছিল, কিন্তু এটাও সত্য যে আমাদের এই জাতীয় ঐক্যের বিষয়টা অনেকটা বিনষ্ট হয়েছে। ওই সময় ঐক্যের একটা, অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। ঐক্যকে কিভাবে সংরক্ষণ করা যায় সেটা একটা হয়েছে। তারা, এবং আমরা যেগুলো মনে করি যে আপনার এক ধরনের সামাল দেওয়া গেছিল যে ভঙ্গুর একটা অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি বিশেষ করে একটা সামালের কাজটা হয়েছে। কিন্তু এটা কিন্তু সামালের কাজটা চেয়ে আরো অনেক বেশি আশা আকাঙ্ক্ষা ছিল। এবং আমাদের খোলা চোখে এবং খুবই যেটা বলে সততার সাথে কিন্তু বিশ্লেষণগুলো করা দরকার। অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা দেখতে পারি। এই পুরো সরকারের মধ্যে এনআরবিদের একটা আধিক্য, প্রচণ্ড আধিক্য দেখা গেছে। তাদের ধ্যান ধারণাগুলো এক ধরনের করছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে বিষয় বলি, সেটা মন্ত্রণালয় পর্যায়ে হোক অথবা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে হোক, এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কিন্তু আমাদের সার্বিকভাবে সুশাসনের একটা অন্যতম পরিপন্থী বাস্তবতা। এই ব্যাপারে খুব একটা যে হয়েছে তা নয়। এবং আরেকটা বিষয় হচ্ছে ট্রান্সপারেন্সি। সিদ্ধান্ত গ্রহণ যে নিচ্ছেন তার ব্যাপারে এক ধরনের স্বচ্ছতা। এখানেও আনফরচুনেটলি কেন জানি একটা বড় ধরনের ঘাটতি হয়েছে। প্রকল্পের কথা বলছিলেন কয়েকবার। তো সরকার শেষ মুহূর্তে এসে মন্ত্রীদের জন্য বিলাসবহুল ফ্ল্যাটের প্রকল্প নিচ্ছে। সেটা নিয়ে আপনি কি চোখে দেখছেন? এটা তো একমাত্র আমি নয়, এটা দেখার একটাই চোখ লাগবে। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটা একটা আমাদের দরিদ্র দেশের প্রতি একটা অবিচার, এবং এই ধরনের প্রকল্প আলোচনায় কেনই বা আসলো সেটাও একটা বিবেচ্য বিষয় এই মুহূর্তে। আশা করি পুনর্মূল্যায়ন ওনারা করবেন এবং এই ধরনের চাহিদাগুলোকে তারা একটা আমি আশা করব যে তারা সঠিকভাবে চিন্তা করে এগুলো নিয়ে তারা এটলিস্ট আগাবার চেষ্টা করবেন না এখানে। গণভোটের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং আমরা অনেক সরকারি কর্মকর্তাদেরকেও দেখেছি সেই ধারায় চলতে। সম্প্রতি দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন বলছে যে না, সরকারি কর্মকর্তাদের কোনো পক্ষেই যাওয়া যাবে না, অথচ আবার অন্তর্বর্তীকালীন সরকার থেকে এটা করা হচ্ছে। বিষয়টার এই দ্বন্দ্বটা আপনি কিভাবে দেখেন? না, এই দ্বন্দ্বটা তো দেখার একটাই বিষয়। এই দ্বন্দ্ব কেন হলো? নির্বাচন কমিশনই তো দায়িত্ব এই নির্বাচন। তারা যদি বলে যে এটা সঠিক নয়, তাদেরটাকে গুরুত্ব দিতে হবে। এবং এখানে আমি কিছু বিভ্রান্তিমূলক ব্যাপার দেখছি। যে বিষয়টা হচ্ছে জুলাই যে পরিবর্তন হলো, অনেকগুলো আকাঙ্ক্ষা তৈরি হয়েছে পরিবর্তনের। সেগুলোর প্রতি তো সম্পূর্ণ আমাদেরকে গুরুত্ব দিতে হবে, সম্মান দিতে হবে। কিন্তু প্রচারণার বিষয়টার মধ্যে একটা অসঙ্গতি, কিছু বিভ্রান্তি, কারণ মানুষকে বোঝানোটা মোর ইম্পোর্টেন্ট। সে কি সিদ্ধান্ত নিবে সেটা প্রিএম করা উচিত নয়। এটা চাপিয়ে দিতে যদি একটু চাপিয়ে দেওয়ার কোনো বিষয় হয় তাহলে কিন্তু এটা অগ্রহণযোগ্য হবে। এবং এখানে আমি এটাও দেখছি যে আপনার যে এই প্রচারণার দায়িত্বে কিছু সংস্থা দেখলাম যে তারা একটা পত্রিকায় দেখলাম ২.৫ কোটি টাকা পেয়েছেন প্রচারণার জন্য। এগুলো তো সেই একেবারেই বস্তা পচা পুরনো অ্যারেঞ্জমেন্ট। এবং এই যে বিভ্রান্তিমূলক এইজন্য বলছি যে তারা এক ধরনের প্রচারণের যে একটা উত্তর দিলেই দেশ পরিবর্তন, এগুলো আমার মনে হয় ঠিক সাধারণ মানুষের জন্য এটা গ্রহণযোগ্য নয়। সরকার অবশ্যই মনে করতে পারে যে তারা এটার ব্যাপারে মানুষকে বুঝানোর যে দায়িত্ব
সেটা সঠিক আছে, কিন্তু সেটা মানুষ কি সিদ্ধান্ত দিবে সেটা চাপিয়ে দেওয়ার কোনো বিষয় হতে পারে না। কিন্তু সেদিকে আমি দেখছি বেশি নজর চলেছে, সেটা গ্রহণযোগ্য নয়। ব্যাংকের পক্ষ থেকে হাঁ ভোটের প্রচারণা চালানো হচ্ছে, এইটা কেমন আসলে? এটা তো আমি মনে করি যে আমরা তো শুনেছি ব্যাংকার্সরাও এটাতে অস্বস্তি বোধ করেছেন। এটা গভর্নর যিনি আছেন তিনি কেন এই দায়িত্বটা নিলেন কাঁধে, সরকারের কথায় কেন রাজি হলেন? উনারা তো বাংলাদেশ ব্যাংককে ইন্ডিপেন্ডেন্ট করতে চান, নতুন একটা অর্ডিন্যান্স। তো উনাদের তো স্বাধীনতার একটা উদাহরণ এখানে দেখানো উচিত ছিল। তারা কেন ব্যাংকের উপর চাপ দিয়েছে? দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন পিপিআরসি ও ব্র্যাকের চেয়ারপারসন, অনন্তধন্য অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। নিশ্চয় আগামীতে চেষ্টা করব নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।